সকাল থেকে বাসায় খুব তোড়জোড় চলছে। আসমার ভাই প্রবাস থেকে তার জন্য এক ছেলে পছন্দ করেছে। ছেলের দেশে অনেক বড় ব্যবসা। আসমার ভাবি কলি সকাল থেকে কাজে লেগে গেছে। অনেকদিন পর বোঝা তাদের ঘাড় থেকে নামতে যাচ্ছে। সে খুশিতে সব কাজ অনেক আনন্দ নিয়ে সে করছে। আসমার মা আসিয়া বেগম ছেলের বউয়ের এমন খুশি মনে কাজ করা দেখে একটু চিন্তামুক্ত হলো। বিয়ের পর থেকে কলি আসমাকে সহ্য করতে পারে না। বিধবা ননদ কোনোভাবেই সহ্য করতে পারে না। কলির বেলায়ও এর ব্যতিক্রম কিছু হয়নি। আসিয়া বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে কলি হাসি মুখে তাকে ডেকে বলল, আসমাকে আজ খুব ভালো করে তৈরি হতে বলবেন আম্মা। ছেলেরা খুব বড়লোক। ছেলে এর আগে বিয়েও করেনি। এমন ছেলে লাখে একটা পাওয়া যায়। আসমার ভাগ্য আছে বলতে হবে। আসিয়া বেগম হালকা হেসে বলে, মেয়েটা আমার জনম দুঃখী। আল্লাহ যেন এবার ওকে সুখের মুখ দেখায়, সেই দোয়াই করি। মা, আপনি বরং গিয়ে দেখুন আসমা কি করছে। গিয়ে ওকে তাড়াতাড়ি তৈরি হতে বলুন। ওনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসিয়া বেগম ছেলের বউয়ের কথায় সায় জানিয়ে আসমার রুমের দিকে চলে যায়। নিজের রুমে উদাস হয়ে বসে আছে আসমা। প্রথম স্বামী লিয়াকতের কথা ভেবে চোখের পানি ফেলছে সে। লোকটা তার খুব যত্ন করত। সংসার শুরু করার আগেই তাকে ফাঁকি দিয়ে চলে গেল। আসিয়া বেগম মেয়েকে কাঁদতে দেখে তার মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট পাস না মা, তোর ভাগ্য আল্লাহ আগে থেকেই ঠিক করে দিয়েছেন। তাই ভাগ্য নিয়ে আফসোস করিস না। যে গেছে তাকে নিয়ে না ভেবে যে আসছে তাকে নিয়ে ভাব। আল্লাহ তোর সুখ হয়তো এবার ফিরিয়ে দেবেন। আসমা মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। প্রতিদিন ভাবির করা অপমান আর খোটা শুনতে শুনতে সে অতিষ্ঠ হয়ে গেছে। যে কোনো উপায়ে এ বাড়ি থেকে শুধু বের হতে চায় সে। তোর ভাই তো আর তোর খারাপ চায় না। সে অনেক খোঁজখবর নিয়েই এই সম্বন্ধ ঠিক করেছে। তুই আর মন খারাপ করে থাকিস না। ভালো করে তৈরি হয়ে নে। আসমা মাথা নিচু করে বলল, ওনাদেরকে আমার অতীত জানানো হয়েছে তো মা? হ্যাঁ, তোর ভাই সব কিছুই খুলে বলেছে ওদের। সব শুনেই ওরা এই বিয়েতে রাজি হয়েছে। তাই আজকে তোকে দেখতে আসছে। আসমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাথা থেকে যেন অনেক বড় বোঝা নেমে গেছে তার। তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আসিয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। সে নিজেও চায় তার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হোক। সুখী হওয়ার অধিকার তো তার মেয়েরও আছে। ছেলের বাড়ি থেকে সবাই চলে এসেছে। লোক বলতে শুধু ছেলে আর ছেলের বড় বোন। কলি তাদের আপ্যায়ন করতে ব্যস্ত। ছেলের বড় বোন মনিরা তাকে ব্যস্ত না হতে বলল, এত ব্যস্ত হতে হবে না ভাবি। আপনি শুধু আসমাকে নিয়ে আসুন। আমরা তো ওকেই দেখতে এসেছি। তা বললে কি আর হয়? আপনারা নতুন আত্মীয় হতে যাচ্ছেন, একটু ব্যস্ত তো হতেই হবে। কলিদার পাশে বসে আসিয়া বেগমকে বলল, আম্মা, আপনি গিয়ে দেখুন আসমা রেডি হয়েছে কিনা। ওকে এখানে নিয়ে আসুন। আসিয়া বেগম উঠে চলে গেল। আসমাকে নিয়ে এসে বসিয়ে দিল মেহমানদের সামনে। বাহ, খুব সুন্দর তো তুমি। আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। আসমা মাথা নিচু করে ফেলল। মনিরা মুচকি হেসে বলল, সব কিছু তো আগেই জানিয়েছি আপনাদের। বাবা মা যেহেতু বেঁচে নেই, সেহেতু আমিই বর্তমান আমার ভাইয়ের গার্জিয়ান। আমার শ্বশুরবাড়ি অন্য বিভাগে হওয়ায় ভাইয়ের তেমন খোঁজখবর নিতে পারি না। ও নিজেও এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না। আসমার সব কথা শুনে পরে রাজি হয়েছে। নিজের ভাই বলে বলছি না। আসমা খুব সুখে থাকবে রাজীবের সাথে। মনিরার কথা শুনে খুশি হলো সবাই। আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা খুব শান্ত মা। ওর কপালে কেন এত দুঃখ ছিল সেটা আল্লাহই ভালো জানেন। এখন আমার শুধু একটাই চাওয়া, আমার মেয়েটা যাতে সুখে থাকে। আপনারা চাইলে ওরা দুজন আলাদা কথা বলতে পারে। কলি তৎক্ষণাৎ আপত্তি করে বলল, তার আর প্রয়োজন নেই আপু। যা কথা বলার বিয়ের পরই হবে। আমাদেরও রাজীবকে অনেক পছন্দ হয়েছে। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। মনিরা খুব খুশি হলো। সবাই খুশি মনে বিয়ের তারিখ ঠিক করে ফেলল। আসমার রাজীবের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হলো। রাজীব নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং অসাধারণ স্বামী। কিন্তু তবুও যেন একটা কিন্তু থেকে যায়। হাজারবার চিন্তা করেও কোনো কুলকিনারা পায় না আসমা। রাতের রাজীব আর দিনের রাজীবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যত ভাবে ততই অতলে হারিয়ে যায় আসমা। রাজীব 1 কাপ চা এনে আসমার হাতে দিয়ে বলল, কি হলো তোমার? সেই কখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ নেই। আমি তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝি ঘুমিয়ে গেছো। কে তো ভাবছিলে বলো তো? আসমা বলতে গিয়েও থেমে গেল। এসব কথা বললে রাজীব যদি তাকে হ্যাংলা ভেবে বসে, তাই মনের কথাটুকু ঘিলে নিল সে। চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হেসে বলল, কই, কিছু না তো। আচ্ছা শোনো, দুপুরে রান্না খালা করে দিয়ে গেছেন। তুমি সময় মতো খেয়ে নিও। আজ আমার একটু বড় বাজারের দিকে যেতে হবে, তাই দুপুর আসতে পারবো না। তাই বলে তুমি আবার না খেয়ে থেকো না। আসমা উদ্বিগ্ন গলায় বলল। কখন আসবেন আপনি? রাজীব হালকা হেসে বলল, আসতে আসতে সন্ধ্যা হবে। একা থাকতে ভয় পাবে? না। তাহলে তো হয়ে গেল,
আমি কাজ শেষ করে দ্রুত ফিরে আসব। ঠিক আছে। আসমা থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রাজীব। রাজীবের চলে যাওয়ার দিকে তাকিয়ে আসমা দীর্ঘশ্বাস ফেলল। এসব কথা সে কার সাথে শেয়ার করবে ভাবতে ভাবতে কল করল মনিরাকে। বিয়ের পর থেকে মনিরার সাথে ভালো সম্পর্ক হয়েছে তার, তাই ব্যাপারটা তার সাথে শেয়ার করতে চাইল সে। মনিরা ফোন রিসিভ করে হাসি মুখে বলল, কেমন আছো আসমা? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুশল বিনিময় শেষে আরও কিছুক্ষণ কথা বলল তারা। কথা বলার এক পর্যায়ে আসমা অস্বস্তি নিয়ে বলল, আপু একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? আরে না না, কি জানতে চাও বলো। আপনার ভাইয়ের কি আমাকে পছন্দ হয়নি? তাকে কি বিয়ের জন্য জোর করা হয়েছে? আসমার কথায় মনিরার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে উদ্বিগ্ন গলায় বলল, এই কথা বলছো কেন আসমা? রাজীব কি তোমাকে কিছু বলেছে? তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই আপু, আপনার ভাই সারাদিন খুব ভালোই থাকে, রাত হলেই কেমন যেন বদলে যায়, আমার থেকে সবসময় দূরে দূরে থাকে। বিয়ের পর থেকে স্বামীসুলভ কোনো ব্যবহার আমি তার কাছ থেকে পাইনি। মনিরা কথা বলতেও ভুলে গেল। সে অস্পষ্ট গলায় বলল, তোমাকে কি বিয়ের আগে কিছু জানানো হয়নি আসমা? আসমা অবাক হয়ে গেল, কৌতূহলী গলায় বলল, কোন ব্যাপারে আপু? আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু আমরা তো তোমার ভাইয়া ভাবির কাছে সব খুলেই বলেছিলাম। আমি কিছুই বুঝতে পারছি না আপু, দয়া করে আমাকে একটু পরিষ্কার করে বলুন। মনিরা বুঝল আসমাকে কিছু না জানিয়ে বিয়ে দিয়েছে তার পরিবার। আসমার জন্য খারাপ লাগলো তার। মেয়েটা খুব বাজেভাবে ঠকে গেছে। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাজীব শারীরিকভাবে অক্ষম মনিরা, সে কখনোই তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। মনের সম্পর্ক হলেও তোমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক কখনো হওয়া সম্ভব না। এই কথাগুলো আমি খুব ভালোভাবেই বুঝিয়ে বলেছিলাম তোমার ভাবিকে। সে বলল তুমি সব কিছু জেনেই রাজি হয়েছ। আসলে আমাদেরই ভুল হয়েছে, তোমার সাথে সরাসরি কথা বলা উচিত ছিল। আসমা স্তব্ধ হয়ে গেছে। তাকে এভাবে ঠকানো হয়েছে ভাবতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কোনো রকমে ফোন কেটে বসল। তৎক্ষণাৎ কল করল তার ভাবির কাছে। আমাকে এভাবে ঠকালে কেন ভাবি? সব জেনেও এমন একজন মানুষের কাছে বিয়ে দেওয়ার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? এতে এত কান্নাকাটি করার কি আছে? বর পেয়েছো এটাই তো অনেক। এখন মন দিয়ে সংসার করো। শারীরিক সুখী তো আর সব কিছু নয়। আমি সে কথা বলিনি ভাবি, মানা না মানার বিষয়টা পরে আসছে, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ। আমি আমার সংসার ঝামেলামুক্ত করেছি, ব্যাস। অযথা আর আমাকে কল করে ন্যাকা কান্না কাঁদবে না। এবারের সংসার যদি না টেকে তাহলে এই ঘরে তোমার আর জায়গা হবে না, বলে দিলাম। তোমার সাথে তোমার মাকেও বের করে দেব, কথাটা মাথায় রেখো। কলি আসমার কথা না শুনেই কল কেটে দিল। আসমা চুপচাপ চোখের পানি ফেলছে। রাতে রাজি বাসে আসার পর থেকে তেমন একটা কথা বলেনি আসমার সাথে। মনিরা তাকে ফোনে সবটাই জানিয়েছে। আসমার মুখোমুখি হতে সংকোচ হচ্ছে তার। রাতে নিজের রুমে গিয়ে সে নিচু গলায় বলল, আমি আসলে জানতাম যে তোমাকে কিছু জানানো হয়নি। জানলে কখনোই বিয়েতে মত দিতাম না। আমাকে ক্ষমা করে দাও আসমা। এখানে আপনার কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, তবে একটা কথা আমি তোমাকে জানিয়ে দিতে চাই। আমি তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি আসমা। শারীরিকভাবে হয়তো আমি অক্ষম, তবে মনের ভালোবাসায় আমি সমস্ত সীমা পার করে তোমাকে ভালোবাসবো। পারলে থেকে যাও। আসমা জবাব দিল না। সে আগের মতোই চুপচাপ বসে রইল। এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পথ নেই তার। হয়তো সেও আস্তে আস্তে ভালোবেসে ফেলবে মানুষটাকে। আমাদের সমাজে বিধবা অথবা ডিভোর্সি মেয়েদের অনেক অবহেলা আর অনাদর করা হয়। তাদের অনেক নিচু চোখে দেখা হয়। বিধবা কেউ ইচ্ছে করে হয় না। মহান রাব্বুল আলামিনের ফয়সালা এটা। তাই তাদের ঘা খুঁচিয়ে তাজা না করে সবার উচিত তাদের আগলে রাখা।